কপাল ভাঁজ করে তাকিয়ে আছে রুদ্র। অস্থির গলায় প্রশ্ন করে, অরুণী কি হয়েছে তোমার? কালকে রাতে কি হয়েছিল? অরুণী দুর্বল গলায় বলে, আপনাকে বলেছি না আমায় পড়াতে আসবেন না, তবুও কেন এসছেন? রুদ্র ভ্রুকুচকে তাকিয়ে রইল চমকিত হয়ে। অরুণীর এই অবস্থা দেখে খারাপ লাগছে রুদ্রের। মেয়েটাকে খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছে। এসব ভাবতে ভাবতে রুদ্র বলে, আমার উপর এত রেগে আছো কেন? চেহারার এ কি হাল করেছো তুমি? রাতে ঘুমাওনি? অরুণী কোনো জবাব দিল না। রুদ্র অস্থির হয়ে একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছে। রুদ্র আবার বলল, এই অরুণী, এদিকে তাকাও, কি হয়েছে বলো। অরুণী নোট খাতাটা খুলে বলে, কিছু হয়নি স্যার, এই অঙ্কটা বুঝিয়ে দিন। রুদ্র অরুণীর হাত থেকে খাতাটা নিয়ে বুঝিয়ে রাখল। জোর গলায় বলল, কি হয়েছে তোমার সেটা আগে বলো। অরুণীকে নিরুত্তর দেখে রুদ্র আবার বলে, তোমায় কিছু না বলে হারিয়ে গিয়েছিলাম, যোগাযোগ করিনি, এজন্য এত পাগলামি করছো? প্রতিদিন রাতে ফোন দিব এখন থেকে, আর এইভাবে যোগাযোগ বন্ধ করব না। রুদ্রের অবাক দৃষ্টি অরুণীর দিকে। আজ হঠাৎ উপলব্ধি করছে অরুণীকে। এই মেয়েটা সামান্য কারণে এত কষ্ট কেন পাচ্ছে। অরুণী হালকা গলায় বলে, আপনার সাথে আমি রাগ অভিমান কেন করব? অযৌক্তিক কথা কেন বলছেন? আপনি আমায় কেন ফোন দিবেন? অরুণী কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, আপনার প্রথম দেখেছিলাম বাস স্ট্যান্ডে। আপনার হাসিটা দেখে ভালো লেগেছিল, আর সেই সামান্য ভালো লাগার জন্য শুরু করি পাগলামি। আপনার ফলো করতে করতে গেলাম। আপনি যে বাসায় ঢুকেছেন সেই বাসাটা চিনে রাখি। তারপর সেই বাসায় যাই, দারোয়ান ঢুকতে দেবে না। তারপর বাসার মালিককে 9-6 বুঝিয়ে বাসার ভেতর ঢুকে পড়ি, কিন্তু আপনাকে খুঁজে পাওয়া হলো না সেদিন। এরপরে আবার যাই সেখানে। কিরণ ভাইয়ের কাছ থেকে আপনার ফোন নাম্বার নিই, সেটা বন্ধ থাকে। এরপর আর খোঁজ পাই না আপনার। হঠাৎ করে রেস্টুরেন্ট দেখা হয়ে যায় আপনার সাথে। আপনার কাছ থেকে টাকা ধার নিই, আমজাদ স্যারের বাসায় পাঠিয়ে বোকা বানাই আপনাকে। এসব করে আমি আনন্দ পেতাম। এই খামখেয়ালিগুলো ধীরে ধীরে অদ্ভুত ভালোবাসায় পরিণত হয়। আপনি যে দোকানে চা খান সেই দোকানের কাছ থেকে আপনার নাম জানি। দারোয়ানকে ঘুষ দিয়ে চিঠি পাঠাতাম। আরও কত পাগলামি করেছি। ট্রেনে দেখা, নিম্মি আপার বিয়েতে দেখা, সব স্বপ্নের মতো ছিল। আপনি আমার আশেপাশে থাকলে কেমন এক অনুভূতিতে আমার চারদিক আচ্ছন্ন হয়ে যায়। আমি কখনো তেমনভাবে জানতে চাইনি আপনার গার্লফ্রেন্ড আছে কিনা। গার্লফ্রেন্ড থাকবে না এ কি করে হয়? যদি জানি কষ্ট পাবো, তাই জানার চেষ্টা করিনি। আপনি এমন একটা কঠিন মানুষ, নীরবে। আমি বুঝে গেছি আপনি আমার ধরাছোঁয়ার বাইরে, তাই নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করছি। আবার এমনও হতে পারে আপনি খুব আবেগী, সহজ একজন মানুষ। হয়তো আমায় ভালো লাগে না আপনার, তাই এভাবে অবজ্ঞা করেছেন। অরুণী থামে। রুদ্রের দিকে না তাকিয়েই আবার বলে, এসব বলার কারণ কি জানেন? কারণ হলো আমি সব কিছুর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এই বিষয়টা এখানেই শেষ হয়ে যাক। আপনি আমায় আর পড়াতে আসবেন না দয়া করে। আমি আর কখনো আপনার সামনে পড়তে চাই না। রুদ্র নির্বাক হয়ে তাকিয়ে আছে। রুদ্র কিছু বলতে গেলে অরুণী থামিয়ে দেয়। বিষণ্ণ মুখে ম্লান হেসে বলে, আসলেই আমার ভেতর পরিপক্কতা নেই, কমন সেন্সটুকুও নেই। একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কি এমন নির্লজ্জ হয়? কি সব হাস্যকর পাগলামি করেছি। অরুণী চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। হঠাৎ দৌড়ে নিজের রুমে চলে যায়। রুদ্রের নির্বুদ্ধি হয়ে যায়। অরুণীর বলা কথাগুলোতে আচ্ছন্ন হয়ে আছে রুদ্র। অরুণীর বলা কথাগুলো তোলপাড় শুরু করে দিল রুদ্রের বুকে। অরুণী কি রুমে গিয়ে আবার কাঁদছে? অরুণীর ম্লান বিষণ্ণ মুখটা বারবার রুদ্রের চোখের সামনে ভেসে আসছে। রুদ্র অনুভব করলো অরুণীর এই বিষণ্ণতায় ওর যন্ত্রণা হচ্ছে। অরুণীর এই কান্নায় ওর কষ্ট হচ্ছে। রুদ্রের এই ভাবনার ব্যাঘাত ঘটিয়ে শাহিদ আহমেদ রুমে ঢুকে বলল, রুদ্র, তোমার ছাত্রী কোথায়? রুদ্র অপ্রস্তুতভাবে তাকায়, বলল, রুমে গেছে। তোমার কাছে বলে গেছে? হ্যাঁ।
অনেকক্ষণ হয়ে গেল অরুণী আসছে না দেখে শাহিদ আহমেদ তীব্র মেজাজ নিয়ে অরুণীর রুমে গেল। গিয়ে দেখে অরুণীর বেহাল দশা। মেয়ের এই অবস্থা দেখে শাহিদ আহমেদের দৃষ্টি কোমল হয়ে গেল। অস্থির গলা সেলিনা আহমেদ আর সূর্যকে ডাকল। এদিকে রুদ্র বসে বসে অরুণীর জন্যে অপেক্ষা করছে। অনেক কিছু বলার আছে অরুণীকে, আজ বলবে সব। রুদ্রের অপেক্ষার প্রহর কাটছে না যেন। রুদ্রের এই মুহূর্তে শুধু মনে হচ্ছে অরুণীর কষ্টে ওর কষ্ট হচ্ছে ভীষণ। শাহিদ আহমেদ এমন হন্তদন্ত হয়ে ডাকলে সেলিনা আহমেদ আর সূর্য ঘাবড়ে যায়। কি হলো হঠাৎ, কি হলো না হলো এই শঙ্কা নিয়ে অরুণীর রুমের দিকে যায়। শাহিদ আহমেদের ডাক রুদ্রের কানেও পৌঁছয়। রুদ্র চমকে ওঠে। কি হলো অরুণীর? রুদ্র ভাবছে অরুণীর রুমে যাওয়া কি ঠিক হবে? সেলিনা আহমেদ দেখে অরুণীর নিস্তেজ শরীর, ক্লান্তি চাহনি। মনে হচ্ছে কোনো কঠিন রোগে আক্রান্ত মুমূর্ষ রোগী। সূর্য হকচকিয়ে অরুণীর পাশে বসে বলল। অরু, কি হয়েছে? একই প্রশ্ন কয়েকবার করল সূর্য। অরুণী নিচু গলায় বলল, শরীর খারাপ লাগছে দাদা। শাহিদ আহমেদ সেলিনা আহমেদের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে, অরুণী কয় বেলা ধরে খাচ্ছে না, মেয়ের খেয়াল রাখো তুমি। সবার চেঁচামেচি শুনে রুদ্র সব দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে অরুণীর রুমের দিকে যায়। সবার অস্থির অবস্থা, সবার দৃষ্টি অগোচরে। অরুণী একবার তাকালো রুদ্রের দিকে। রুদ্রর সাথে চোখাচোখি হতেই দৃষ্টি ফিরিয়ে নেয়। রুদ্র সবাইকে উপেক্ষা করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে অরুণীর দিকে। শুধু ভাবছে এই অদ্ভুত রকমের পাগলামি করা মানুষটাকে ভালোবাসা উচিত। কিছুক্ষণ পর রুদ্র ভাবল এভাবে অরুণীর রুমে দাঁড়িয়ে থাকা সমীচীন নয়। কিছুটা অস্বস্তিতে পড়ল রুদ্র। বাসায় চলে যাবে? এসব ভাবতে ভাবতে সেলিনা আহমেদের উদ্দেশ্যে বলল, আন্টি আজ তাহলে আমি আসি, অরুণী তো অসুস্থ। সেলিনা আহমেদ অরুণীর পাশ থেকে উঠে রুদ্রের দিকে এগিয়ে গেল। এর ভিতর শাহিদ আহমেদ বলে ওঠেন, রুদ্র, আজকে থেকে যাও আমাদের বাসায়, দুপুরে খেয়ে যেও। রুদ্র প্রত্যুত্তরে হাসল। সেলিনা আহমেদ রুদ্রের কাছে এসে বলল, সেটা নাস্তা খেয়ে তারপর যাবে। এসব কথার ভিতর রুদ্র বার কয়েক তাকালো অরুণী রুদ্রের দিকে তাকালো না। ধরণীর সমস্ত অভিমান অরুণীর হৃদয়ে ভর করেছে যেন। অরুণীর মুখাবয়বে স্পষ্ট ফুটে উঠেছে রুদ্রের প্রতি তীব্র অভিমান। রুদ্র ব্যস্ত গলায় বলল, না আন্টি আজ খাবো না, অন্য দিন। সেলিনা আহমেদের কথা উপেক্ষা করে রুদ্র বেরিয়ে পড়ল। রুদ্র ধীর পায়ে অমনোযোগীভাবে হাঁটতে লাগলো। অরুণীকে নিয়ে নানান চিন্তা ভাবনায় বিবস্ব হয়ে থেকে পথ এগুতে থাকে। অরুণীর হাস্য উজ্জ্বল মুখ, চঞ্চল চাল চলন সব নতুন রূপে আজ রুদ্রের চোখে ভাসছে। রুদ্র হঠাৎ নিজের উপর বিরক্ত হলো। অরুণীর সাথে যোগাযোগ বন্ধ করা উচিত হয়নি। অরুণীর এই নির্জীব চুপচাপ অবস্থা দেখে রুদ্রের মনে উদ্বেগের সৃষ্টি হচ্ছে। অরুণীর চঞ্চলতাই সুন্দর, চঞ্চলতাই অরুণীর সৌন্দর্য। রুদ্র ভার্সিটিতে গিয়ে দেখে কিরণ বেশ গম্ভীর হয়ে আছে। কিরণের এই গম্ভীর রূপ রুদ্রের কাছে একদম নতুন। অরুণীর বিষয়টা নিয়ে রুদ্র মনে মনে অস্থিরতায় ভুগছে। এসব কিরণের কাছে বলতে গিয়েও বলল না, জিজ্ঞেস করল, কি হলো তোর হঠাৎ? কিরণ গম্ভীর গলায় উত্তর দিল, দোস্ত, এবার বোধহয় আমার ব্রেকআপটা হয়ে যাবে রে। রুদ্র চমকে উঠে বলল, কি বলিস? কেন? কি কারণে ব্রেকআপ হবে? কিরণের গলার গাম্ভীর্য ভাব আরো ভারী হয়। আমি নীলাকে অসভ্য মেয়ে লোক বলছি তাই। রুদ্র শব্দ করে হেসে ওঠে। কিরণ বিরক্ত হয়ে তাকায় রুদ্রের দিকে। রুদ্র বলে, অশুভ মেয়ে লোক তো একটা নিরীহ গালি, আর এই গালির আবিষ্কারকও তুই। সামান্য এই গালিতে যদি ব্রেকআপ হয়ে যায়, সে প্রেম থাকার চেয়ে না থাকাই ভালো। ব্রেকআপ হবে মানে? তুই তো জানিস আমি নীলাকে কত ভালোবাসি। তো অশুভ মেয়ে লোক বললি কেন? গার্লফ্রেন্ডটা হলো কাল নাগিনী, এদের দুধ কলা খাইয়ে পোষ মানিয়ে রাখতে হবে, আর সেখানে তুই গালি দিয়েছিস। ব্যাপারটা একদম অনুচিত। ব্রেকআপ তো হবেই। রুদ্রের গলায় কৌতুক ছিল। কিরণ গাঢ় স্বরে বলল, আরে ভাই, নীলাকে নিয়ে রেস্টুরেন্টে খেতে গেলাম। খাওয়ার মাঝে নীলা বলে একটা চুমু দাও। চারদিকে কত মানুষ ছিল। ছি, কি অসভ্য মেয়ে লোকের মতো কথা। রুদ্র মনে মনে হাসল, বলল, কেন, তুই কি তোর গার্লফ্রেন্ডকে চুমুটুমু দিস না? এত সভ্য লোক তুই। দেই তো, তাই বলে রেস্টুরেন্টে বসে অত মানুষের মধ্যে। কিরণ একটু থেমে সন্দিগ্ধ হয়ে বলল,
দোস্ত, আমার মনে হয় নীলা মাথা সমস্যা হয়েছে। নীলা তো আগে এমন অসভ্য মেয়ে ছিল না। রুদ্র হাসতে হাসতে বলল। তুই কি সত্যি ব্রেকআপ, মানে একদম ফাইনাল ব্রেকআপ পার্টি কবে দিবি তাই বল। কিরণ বিরক্ত মুখে বলল। ভাই মজা নিস না তোর, 4 ঘন্টা ধরে ব্রেকআপ চলতেছে। রুদ্র কিরণের কথার পিঠে আর কিছু না বলে পকেট থেকে ফোনটা বের করে অরুণীর নম্বরে ডায়াল করলো। সুইচ অফ দেখাচ্ছে ফোন। রুদ্র বেশ কয়েকবার ফোন দিল। এর ভিতরে কিরণ উৎসুক গলায় জিজ্ঞেস করলো। দোস্ত, লাবণ্যকে থাপ্পড় দিয়েছিস? এসব আমার কাছে বললি না? রুদ্র ফোনের দিকে তাকিয়ে থেকেই কিরণের প্রশ্নের উত্তর দেয়। মনে ছিল না। এত ইন্টারেস্টিং একটা ব্যাপার তোর মনে ছিল না? হ্যাঁ, এতদিনে কাজের মতো কাজ করেছিস। আজকে আমি তোকে রেস্টুরেন্টে খাওয়াবো। লাবণ্যের ব্যাপারটা একদম মাথা থেকে ঝেড়ে ফেল। হ্যাঁ, লাবণ্য অসভ্য মেলো। রুদ্র হালকা হেসে বলল। থাপ্পড়ে কাজ হয়েছে, প্যারা থেকে মুক্তি পেয়েছি, এখন আর ফোন মেসেজ দেয় না। অরুণের কি খবর? প্রেমটা করে ফেল দোস্ত। রুদ্র উত্তরে বলল। তুই নিজের প্রেমের চিন্তা কর, অশুভ মেয়ে লোক এসব গালি আর গার্লফ্রেন্ডকে দিস না, সরি বল। কিরণ হতাশ গলায় বলল। সরি তো কয়েক শতবার বলেছি জান, কলিজে কত কিছু বলেছি, কাজই হচ্ছে না। রুদ্র কিছুক্ষণ চুপ থাকে। মোবাইলটা প্যান্টের পকেটে ঢুকিয়ে কিরণের দিকে তাকিয়ে আন্তরিক গলায় বলল। কিরণ, অরুণীকে তোর কেমন লাগে? কিরণ কৌতুক মাখা গলায় বলে। অরুণীকে আমার ভালো লাগে, এটা কয়েক হাজারবার বলেছি। ভালো লাগলেও কি অরুণী আমার সাথে প্রেম করবে? হ্যাঁ, তাছাড়া আমার গার্লফ্রেন্ড আছে। কিরণ সন্দিহান হয়ে আবার বলল। হঠাৎ তুই এই কথা জিজ্ঞেস করলি কেন? কারণ কি বলতো? রুদ্র হালকা গলায় বলল। তোর কিছু না। অরুণী ড্রয়িং রুমের সোফার উপর গুটিসুটি মেরে বসে আছে। নিচের উপর তীব্র ক্ষোভ অরুণীর। রুদ্রের জন্যে এত পাগলামি আর হাস্যকর কাণ্ডের কথা ভেবে নিচের উপর এখন বিরক্ত হচ্ছে। এভাবে যদি প্রতিদিন ঘুম ভেঙেই রুদ্রের সাথে দেখা হয় তাহলে নিজেকে পরিবর্তন করার ব্যাপারটা কঠিন হয়ে যাবে। অরুণী কিছুক্ষণ পর সেলিনা আহমেদকে ডাকলো। কয়েকবার ডাকার পর সেলিনা আহমেদ আসে। অরুণী বলে। আম্মা আমি বাড়িতে যাব। সেলিনা আহমেদ যেন একটু চমকালো। ভ্রুকুচকে তাকিয়ে জিজ্ঞেস করলো। বেড়াতে যাবি মানে? কোথায় বেড়াতে যাবি? হঠাৎ তোর বেড়াতে যেতে ইচ্ছা হলো কেন? অরুণীর মুখে বিরক্তির ছাপ। বলল। মেজো মামার বাসায় যাব। সেলিনা আহমেদ অরুণীর পাশে বসে চিন্তিত ভঙ্গিতে বলল। অরুণী, তোর হয়েছে কি? তোর হাব ভাব মোটেও স্বাভাবিক মনে হচ্ছে না। বেড়াতে যাব, এতে অস্বাভাবিকের কি আছে বলো তো? অরুণীর মেজো মামা চাকরির সুবাদে পটুয়াখালী থাকে। আগে থাকতো যশোর। সেলিনা আহমেদ বলল। তোর মেজো মামা থাকে পটুয়াখালী? কত দূর তুই জানিস? কত বড় নদী পার করতে হবে? সেলিনা আহমেদ একটু থেমে আবার বলল। দরকার নেই যাওয়ার। অরুণী জোর গলায় বলল। দরকার আছে, আমার মন ভালো লাগছে না, কোথাও বেরিয়ে আসলে ঠিক হয়ে যাবে। সেলিনা আহমেদ বলল। এত কিছু আমি বুঝি না বাবু, তোর আব্বার কাছে বলিস। রাতে শাহিদ আহমেদ আসলে অরুণীর বেড়াতে যাওয়ার কথা বলতেই শাহিদ আহমেদ রেগে গিয়ে বলল। ওর এ তো সব অসুখ বিসুখ মন খারাপ সব হলো বাহানা। বাসায় টিচায় রাখলে ওর সব সমস্যা শুরু হয়। লেখাপড়ায় ফাঁকি দেওয়া ওর স্বভাব হয়ে দাঁড়িয়েছে, বদমাইশ। সূর্য বিরক্ত গলায় বলল। আব্বা কি শুরু করলেন? সবকিছুতে লেখাপড়ার বিষয়টা টানেন কেন? ওর কি বলেছে ও পড়বে না? শাহিদ আহমেদ বলল। তাই বলে পটুয়াখালী যাবে? সূর্য বলল। তো কি হয়েছে, আমি ওকে দিয়ে আসবো। অরুণী সূর্যের দিকে তাকিয়ে বলল। দাদা কালকে যাচ্ছি তাহলে। সূর্য কি যেন ভেবে বলল। কালকেই যেতে হবে? অরুণী হ্যাঁসূচক ভঙ্গিতে মাথা নাড়ায়। রাতে অরুণীর ঘুম হচ্ছিল না। ফোনও ভেঙে ফেলেছে। বারবার রুদ্রের কথা মনে পড়ছে। সবকিছু ভুলতেই অরুণী এবার বেড়াতে যেতে চাচ্ছে। বেশ কয়েকদিন থাকবে পটুয়াখালী। মনের এক কোণে রুদ্রের প্রতি অভিমান অভিযোগটা এখনো রয়েছে।
অরুণীর অপ্রবোধনীয় মনে রুদ্রের প্রতি মায়াটা আগের মতোই রয়েছে, এখন শুধু সেটা অপ্রকাশিত থাকে। এসব ভাবতে ভাবতে অরুণীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে। ছাদের এক কোণে দাঁড়িয়ে থাকে অরুণী। সূর্য অরুণীকে ওর রুমে খুঁজল, রুমে না পেয়ে ছাদের দিকে যেতে লাগলো। অরুণীর রাত বিরাতে ছাদে যাওয়ার স্বভাব আছে। সূর্য ছাদে গিয়ে অরুণীকে দেখে ডাকলো। অরু, অরুণী হকচকিয়ে উঠল, ভয় পেয়েছে বলল। দাদা তুমি? তোকে রুমে না পেয়ে ছাদে আসলাম। সূর্য একটু থেমে বলল। তোর সাথে জরুরি একটা কথা আছে। অরুণী ভীতি হয়ে গেল। কি কথা বলবে সূর্য? অরুণীর অবচেতন মনে শঙ্কা জাগছে রুদ্রের কথা বলবে। এই ভাবনাটা অরুণীর হাত পা শীতল করে দিল। অরুণী বলল। কি কথা দাদা, কি জরুরি কথা? সূর্য একটু ইতস্তত বোধ করছে কথাটা বলতে। অরুণী এবার ভয় না পেয়ে অবাক হলো। কি এমন কথা যার জন্যে সূর্য ইতস্তত বোধ করছে? বিষয়টা কেমন অস্বাভাবিক লাগলো অরুণীর কাছে। সূর্য কিছুক্ষণ পর বলল। মিলের বাসা থেকে বিয়ের কথাবার্তা চলছে, তুই একটু আমাদের ব্যাপারটা আব্বা আমাকে বল। আমি নিজে কিভাবে বলবো? লাস্ট লাস্টের একটা ব্যাপার আছে না? অরুণী এত বিষণ্ণতার মাঝেও হেসে উঠল সূর্যের মুখের অভিব্যক্তি দেখে। সূর্য অস্থির হয়ে বলল। বিষয়টা মোটেও হাসির না অরুণী, হাসি বন্ধ কর। অরুণী হাসি বন্ধ করে বলল। বিয়ের কথা বলবো নাকি প্রেমের ব্যাপারটা জানাবো? বিয়ের কথা বলবি। তোমার কি বিয়ের বয়স হয়েছে দাদা? নিজেই তো খাও বাপের হোটেলে। সূর্য কঠিন স্বরে বলল। অরুণী, এত কথা বলিস না তো। অরুণী থামে। সূর্য এ জন্যেই একদম অরুণীকে পটুয়াখালী নিয়ে যেতে রাজি হলো। ব্যাপারটা বোধগম্য হতে অরুণী আবার হেসে ওঠে। অরুণী বলল। দাদা পটুয়াখালী লঞ্চে যাব কিন্তু। সূর্য বলল। তুই আমার ব্যাপারটা ম্যানেজ কর, লঞ্চে না প্লেনে নিব তোকে। রুদ্র ফোন দিচ্ছে অরুণীর ফোনে। ফোন বন্ধ দেখে রুদ্র বিরক্ত হচ্ছে বারবার। কথা বলা প্রয়োজন অরুণীর সাথে। অরুণী এতটা কষ্ট পাবে কিংবা অভিমান করবে রুদ্র যেন বুঝতে পারেনি। কিছুটা দোটানায় ভুগছে রুদ্র। অরুণীকে কি বলবে ভালোবাসার কথা? রুদ্রের একটু একটু করে উপলব্ধি করছে ও অরুণীকে ভালোবাসে। অরুণীর চঞ্চলতা, চপলতা, হাসি সবকিছু ভীষণভাবে টানছে রুদ্রকে। অরুণীর সাথে ফোনে কথা বলার জন্য ক্রমশ তৃষ্ণার্ত হয়ে উঠছে রুদ্র। রুদ্র সকালের দিকে ফোন দিয়ে বলল অরুণী পটুয়াখালী যাবে, বেশ কয়েকদিন বেড়াবে। রুদ্র চমকে গেল। অরুণীর ফোন বন্ধ, আবার বেড়াতে চলে যাবে? অরুণীর সাথে দেখা করতে কিছু জিজ্ঞেস করতে পারল না রুদ্র। সূর্যের ব্যাপারটা বাসায় জানালো অরুণী। অরুণীর ধারণা শাহিদ আহমেদ ভয়ঙ্কর প্রতিক্রিয়া করবে, কিন্তু অরুণীর ধারণা মিথ্যে করে দিয়ে শাহিদ আহমেদ ঠান্ডা মেজাজে বলল। আমি খোঁজ খবর নিয়ে ভেবে দেখব। অরুণী মোবাইল ভেঙে ফেলেছে শুনে সূর্য ফোন কিনে দেওয়ার কথা বললে অরুণী বলল। না দাদা, এখন ফোন লাগবে না, বেরিয়ে বাসায় এসে ফোন কিনবো। সন্ধ্যার দিকে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা হলো অরুণী আর সূর্য। লঞ্চে যাবে। এই প্রথম লঞ্চে চড়ল অরুণী। মন জুড়ে অদ্ভুত এক শূন্যতা। রুদ্র নামক অনুভূতিটা ভুলতেই তো যাচ্ছে। অরুণী পটুয়াখালী গেছে 5-7 দিন হয়ে গেছে। রুদ্র নিয়ম করে অরুণীর ফোনে কল দেয়। রুদ্র কখনো ধারণা করতে পারেনি অরুণী এতটা অভিমান করতে পারে। যত দিন যাচ্ছে অরুণীর জন্য তত অস্থির হয়ে উঠছে রুদ্র। অরুণীর সাথে কথা বলা প্রয়োজন, ভীষণ প্রয়োজন। রুদ্র কিরণকে জরুরি তলব করলো। কিরণ আসতেই রুদ্র বলল। কিরণ পটুয়াখালী যাব। কিরণ চমকে গিয়ে বলল। পটুয়াখালী কেন? কি বলছিস? পটুয়াখালী তোর কি কাজ? অরুণী পটুয়াখালী গেছে 10-12 দিন হয়ে গেছে, ফোনেও পাওয়া যাচ্ছে না ওকে। মেয়েটা হঠাৎ এমন করলো কেন? কিসের এত অভিমান ওর? কিরণ চোখ বড় বড় করে তাকিয়ে আছে। রুদ্র আবার বলল। চল একটু পাগলামি করি, আজকেই যাব পটুয়াখালী। কিরণ রুদ্রের মুখের দিকে তাকিয়ে আছে বিস্ময় নিয়ে। কিছু মুহূর্ত পর বলল। রুদ্র, তুই ঠিক আছিস তো? রুদ্র কিরণের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। কিরণ ফের চমকিত হয়ে জিজ্ঞেস করে। মানে তুই অরুণীর জন্য পটুয়াখালী যাবি? কিরণের মুখাবয়ব দেখে বোঝা যাচ্ছে ব্যাপারটা বিশ্বাস করতে বেশ বেগ পেহাতে হচ্ছে তার। রুদ্রের স্বাভাবিক গলা। এত অবাক হচ্ছিস কেন? একদম এভাবে যোগাযোগ বন্ধ করে দেয়া অরুণীর ঠিক হলো? কিরণের বিস্ময় ভাবটা কিছু সময় বাদে কেটে যাওয়ার পর বিদ্রুপ করে বলে।
আমি আগেই বলেছিলাম তুই অরুণের প্রেমে পড়ে গেছিস। সময় থাকতে প্রেমটা করে ফেল, তখন শুধু তোর অঙ্গ জুড়ে ভাবের আগুন। হ্যাঁ, মেয়েটা বেশি পাগলামি করেছিল বলে পাত্তা দিসনি, এখন এত। রুদ্র কিরণকে থামিয়ে দিয়ে নাক মুখ কুচকায়। উফ, থাম তো তুই। কিরণ থামে। রুদ্র কিছুক্ষণ পর অস্থির গলায় আবার বলল, আমি কি বুঝেছি অরুণী এত রাগ করবে? আমার অভ্যাসে জড়িয়ে গেছে ও। এই কয়দিন ধরে আমি শুধু কিছু একটার অভাব বোধ করেছি। কিরণ রুদ্রকে উপহাস করে হাসল। রুদ্র ধমক দিয়ে ওঠে। বন্ধ কর তোর দাঁত কেলানি। কিরণের ধারণা সঠিক হওয়ায় কিরণ সগৌরবে বলে, আমি অনেকবার বলেছি অরুণের প্রেমে পড়ে গিয়েছিস তুই, মেয়েটার সাথে বেশি বাড়াবাড়ি করেছিস তুই। রুদ্র স্থির ভঙ্গিতে খাটের উপর বসল। এখন ওসব বাদ দে। কিরণ গা ছাড়া ভাব নিয়ে বলল, এসব আমি জানি না, আমি এসবে নেই। কিরণ ভাবনিস না তো, চল পটুয়াখালী, এখন চল। কিরণ হতভম্ব হয়ে তাকিয়ে জিজ্ঞেস করল, রুদ্র তুই পাগল হয়ে গিয়েছিস? হ্যাঁ, সত্যি যাবে পটুয়াখালী? রুদ্র চড়া মেজাজ নিয়ে বলে। তোর সাথে আমি ইয়ার্কি মারছি? রুদ্রের ভাবভঙ্গিমা দেখে কিরণ বুঝতে পারল বিষয়টা। কিরণও সিরিয়াস হয়ে বলল। সময়ের কাজ সময় না করলে যা হয় আর কি। কিরণ একটু থেমে ব্যঙ্গস্বরে আবার বলে, গিয়ে কি বলবি অরুণীকে? ভালোবাসার কথা বলবি? এত ভাব নিয়েছিস, এখন লজ্জা করবে না? রুদ্র অধৈর্য হয়ে কিরণের এত প্রশ্নে। কিরণ থামবি তুই? কিরণ সহজ গলায় বলল। হ্যাঁ, আমার তো থামা উচিত। আচ্ছা, থামলাম। রুদ্র অস্ফুট স্বরে তীব্র রাগে বিড়বিড় করে। অরুণীকে সামনে পাইলে 2টা চড় দিব, ফাজিল মেয়ে, মাথা ভরা গোবর। কিরণ আবার বিদ্রুপ ভাব নিয়ে তাকায় রুদ্রের দিকে। তারপর রুদ্রকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা, পটুয়াখালী গেলে কি হবে? অরুণী তো ওর মামার বাসায়, তুই ওখানে যাবি কিভাবে? পটুয়াখালী কিভাবে যায় তাও তো জানিস না। রুদ্র খাটে হেলান দিয়ে সিগারেট ধরিয়ে বলল, তোর এসব নিয়ে চিন্তা করা লাগবে না, ভাইয়ার কাছ থেকে বাসার ঠিকানা নিয়েছি। আর পটুয়াখালী যাওয়ার জন্য গুগল তো আছেই। এই যুগেও কিভাবে পটুয়াখালী যাবি সেই চিন্তা করিস? ও হ্যাঁ, গুগল ম্যাপ তো আছেই। তানভীর ভাই জানে এসব? তুই ঠিকানা কেন জিজ্ঞেস করছিস জানতে চাইনি? মাথা খারাপ, এসব ভাইয়াকে বলবো? অন্য এক প্রসঙ্গে জেনে নিয়েছে, এগুলো কি বলেছি নাকি? কিরণ চিন্তান্বিত হয়ে জানতে চায়। তুই তো অরুণীর মামার বাসায় কিভাবে যাবি বুঝতেছি না কিছু। রুদ্র সিগারেটের উচ্ছিষ্ট অংশটা ফেলে উঠে বসল। বলল, ভাইয়াকে বলেছি পটুয়াখালীতে এক ফ্রেন্ডের বাসায় যাবো। এই প্রসঙ্গে ভাইয়া বললো তার চাচা শ্বশুরও পটুয়াখালীতে থাকে। আমিও ঠিকানাটা জিজ্ঞেস করে নিলাম। আমি তো জানি পটুয়াখালীর কথা বললেই ভাইয়া তার চাচা শ্বশুরের কথা বলবে। আমরা দরকার হলে পটুয়াখালী গিয়ে একদিন হোটেলে থাকবো, তারপর ভাইয়ার শ্বশুরের বাসার কাছে বা অফিসের কাছে যাব। তাদের বাসার সবাই আমায় চিনে, অমায়িক মানুষ বুঝলি। একবার তাদের সাথে দেখা হলে ছাড়তেই চাইবে না। তাদের বাসার যে কারো সামনে পড়তে হবে, মানে ব্যাপারটা এমন হতে হবে যে আমরা হঠাৎ করে তাদের সামনে পড়েছি। আর যদি এসবে কাজ না হয় তাহলে ভাইয়াকে বলবে একটা সমস্যা হয়ে গেছে, থাকার জায়গা লাগবে 2 দিনের জন্য। তখন ভাইয়াই তার চাচা শ্বশুরকে বলবে। কিরণ চোখ বড় বড় করে তাকিয়ে আছে রুদ্রের দিকে। অবাক গলায় বিড়বিড় করে বলল, এত পরিকল্পনা, কিন্তু লঞ্চ তো সন্ধ্যায়, তুই এখন কিভাবে যাবি? আর ঢাকা থেকে পটুয়াখালী গাড়িতে যাওয়া ভোগান্তির ব্যাপার, লঞ্চে শান্তিতে যাওয়া যাবে। রুদ্র কিরণের কথায় ছাই দিয়ে বলল। হ্যাঁ, লঞ্চেই যাব। কিরণ কিছুক্ষণ কি যেন ভেবে, আচ্ছা, অরুণী তো কয়দিন পর এসেই পড়বে, না গেলে হয় না? এমন তো না যে অরুণী পটুয়াখালী থেকেই যাবে। আর তোর হঠাৎ করে এত উপচে পড়া প্রেম আসলো কোত্থেকে? মাঝে মাঝে পাগলামি করতে ভালো লাগে, প্রেম তো হঠাৎই হয়। কিরণ আবার দ্বিধান্বিত হয়ে পড়ে। দোস্ত, তোর মাথা ঠিক আছে? কি সব পাকনামি করছিস? হ্যাঁ, রুদ্র গাঢ় গলায় বলল। আমি ঠিক আছি, রওনা দে, সন্ধ্যায় যাব। কিরণ আর কিছু বলার সুযোগ পেল না। রুদ্র শুধু ভাবছে অরুণী ওকে দেখে কতটা অবাক হবে, কেমন প্রতিক্রিয়া করবে অরুণী। এসব ভাবতে ভাবতে অপূর্ব পুলকে বারবার রোমাঞ্চিত হতে থাকে রুদ্রের বুকের ভিতরটা। রুদ্র খাটের আতশোয়া অবস্থায় চোখ বুজে আছে। অরুণীর সমস্ত পাগলামিগুলো নতুন করে ভাবছে। রুদ্রের ঠোঁটের কোণে আপনা আপনি হাসি ফুটে ওঠে। রুদ্রের শুধু মনে হচ্ছে আসলেই অরুণী অদ্ভুত। 4টের দিকে কিরণ আসে, কাঁধে ছোটখাটো একটা ব্যাগ ঝুলানো। এসেই রুদ্রকে তাড়া দিয়ে বলল, এখন রেডি হসনি? পাগলামি করতে যাব পটুয়াখালী অ্যাডভেঞ্চার। বলেই হাসলো কিরণ। রুদ্র জিজ্ঞেস করলো, এত তাড়াতাড়ি বের হব? সদরঘাট যেতে সময় লাগবে না? রাস্তায় জ্যাম থাকলে তো লঞ্চ মিস।
আগে আগে যাওয়াই ভালো। আমি একবার বরিশাল গিয়েছিলাম, এসব ব্যাপারে ধারণা আছে আমার, বুঝলি? রুদ্র তাড়াহুড়ো করে রওনা দেয়। কিরণের দিকে তাকিয়ে অজ্ঞাত এক শঙ্কা নিয়ে বলে। আল্লাহ জানে কপালে কি আছে। কিরণ হালকা গলায় বলে। খুব বেশি হলে মার আছে কপালে, এর বেশি আর কি। পাগলামি করতে যাচ্ছি, একটু মার তো খাওয়াই যায়। কে মাইর দিবে? কিসের জন্য মাইর দিবে? আবল তাবল বকিস না তো। রুদ্র আর কিরণ বাসা থেকে বের হয়, সদরঘাটের উদ্দেশ্যে গাড়ি নেয়। কিরণ বলে। দোস্ত, অরণিতাকে দেখেও অজ্ঞান হয়ে যেতে পারে। আর যদি কোনো রকম হার্ট সমস্যা থাকে তাহলে নিশ্চিত হার্ট অ্যাটাক করবে। রুদ্র হাসলো কিরণের কথা শুনে। সন্ধ্যার দিকে লঞ্চ ছাড়লো। কিরণ কিছুটা শঙ্কিত হয়ে বলল। আমরা কি থাকবো কোথায় বলতো? রুদ্র বেশ বিরক্ত হয়ে বলল। কিরণ, তুই কি ছোট বাচ্চা? হারিয়ে যাবি? হারিয়ে গেলে আমার গার্লফ্রেন্ড আমায় গালাগালি করবে তো। কিরণের কণ্ঠে হালকা কৌতুক। হো হো করে হেসে উঠল। রুদ্র লঞ্চের ছাদে দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে আছে। নদীর কোনো কুল কিনারা নেই, কি অদ্ভুত সুন্দর একটা পরিবেশ। শীতল বাতাস বয়ে যাচ্ছে। রুদ্র এই মোহময় পরিবেশে মোহিত হয়ে তাকিয়ে আছে। চারিদিকে মানুষের শোরগোল। রুদ্র নিবিষ্ট হয়ে অরুণীর কথা ভাবছে। অরুণীর ফোনটা এখনো বন্ধ। রুদ্র বিরক্ততে নাকমুখ কুঁচকে ফেলে। রুদ্র ফোনের দিক থেকে মুখ না তুলেই কিরণের উদ্দেশ্যে বলল। কিরণ, ভাইয়ার কাছে ফোন দিয়ে বলি যে পটুয়াখালী যাচ্ছি, থাকার জায়গা দরকার, এটাই ভালো হবে, ওসব ঝামেলা হয়ে যায়। কিরণ নীলার সাথে কথা বলছে ফোনে। কানের কাছ থেকে ফোনটা সরিয়ে বলল। তোর ইচ্ছে। কিরণ কথা বলতে ব্যস্ত হয়ে গেল আবার। রুদ্র তানভীরকে ফোন দিয়ে বলল। তানভীর বলল। আচ্ছা, আমি তোকে একটু পরে ফোন দিচ্ছি। তানভীর কিছুক্ষণ পর আবার ফোন দিয়ে হেসে বলল। নিম্মির চাষায় লোক পাঠাবে লঞ্চ ঘাটে তোমাকে নিতে। খুব আন্তরিক মানুষ। রুদ্র স্বস্তি পেল। তানভীর আবার জিজ্ঞেস করলো। তুই তো বলি তোর বন্ধুর বাসায় যাবি, হঠাৎ কি হলো? একটু ঝামেলা হয়েছে। রুদ্র ফোন রাখে। সকালের দিকে লঞ্চ পটুয়াখালী পৌঁছায়। অরুণীর মামা বাসার কাজের লোক পাঠিয়েছে লঞ্চঘাট কিরণ আর রুদ্রকে নেওয়ার জন্য। লঞ্চঘাট থেকে ট্যাক্সি নিল অরুণীর মামার বাসার উদ্দেশ্যে। অরুণীর মামা নুরুল উদ্দিন থাকে পটুয়াখালী শহরে। ট্যাক্সি মিনিট 5 চলার পর রুদ্র কাজের ছেলেটাকে প্রশ্ন করে। যেতে কতক্ষণ লাগবে? 10 হয়েছে না বুঝি? কিরণের গলায় খানিক কৌতুকের স্বর। কথাটা বলেই হাসল কিরণ। বিয়া করতে যাচ্ছি আমি না, একটু পর বাসর, তাই আমার তর্স হয়েছে না। দুইজনের তর্কাতর্কির জন্য কাজের ছেলেটা আর কথা বলার সুযোগ পেল না। ছেলেটার বয়স 13-14 হবে। গায়ের রং তামাটে, পরনের শার্ট প্যান্ট মলিন, পায়ের জুতা জোড়ারও ধুলাবালিতে বিবর্ণ। নাম সোলেমান। কিরণের সাথে তর্কাতর্কি শেষ হলে রুদ্র সোলেমানকে ফের প্রশ্ন করে। আর কতক্ষণ লাগবে যেতে? সোলেমান এক ঝলকে হেসে উত্তর দেয়। রুদ্রকে দেখে অরুণীর প্রতিক্রিয়া কেমন হবে ভাবতেই রুদ্রের মন উথাল পাথাল উত্তেজনায় মেতে ওঠে। অরুণীর জন্য পটুয়াখালী এসে পড়ল। নিজের এই পাগলামির কথা ভেবে মনে মনে হাসল রুদ্র। হঠাৎ রুদ্র ভ্রুকুচকে ফেলল, যেন মহা দুশ্চিন্তায় পড়ল। অরুণী কি জেনেছে রুদ্র নুরুল উদ্দিনের বাসায় যাবে? কিরণকে ডাকলো। এই কিরণ। রাতে লঞ্চে তেমন ঘুম হয়নি কিরণের। কিরণ হলো ঘুমকাতুরে মানুষ। ট্যাক্সিতে বসে ঘুম চড়ানো চোখে চিমুচ্ছে। রুদ্র কিরণের পিঠে চাপড় দিয়ে বলল। আরে ভাই, কি শুরু করলি তুই? ট্যাক্সিতে বসে ঘুমাচ্ছিস? কিরণ ঘুম লেগে আসা চোখ দুটো টেনে টেনে মেলল। আল্লাহ বলে হাই তুলে লম্বাটে হাত দুটো টেনে বিড়বিড় করে বলল। কি রাগিস কেন? ঘুমা ঘুমা, হঠাৎ দেখবি ট্যাক্সির ঝাঁকুনিতে ট্যাক্সি থেকে পড়ে রাস্তায় চিৎপটাং হয়ে আছিস। কিরণের টনক নড়ল, সোজা হয়ে বসল। গায়ের শার্টটা কুঁচকে ছিল খানিক, সেটাকে ঠিক করতে লাগলো। রাতে তো ভাইয়া ফোন দিয়ে অরুণীর মামাকে জানিয়েছে আমরা যাব তার বাসায়। সকালে আবার আমাদের নিতে মানুষ পাঠালো। অরুণী তো তাহলে আগে থেকে নিশ্চয়ই জেনে গেছে। তুই হঠাৎ তো আবেগী হয়ে গেলি কেন? জানলে জানছে তো কি হয়েছে? কিরণ আবার চোখ দুটো বন্ধ করে রইল। রুদ্র সেদিকে বার কয়েক তাকালো খানিক বিরক্ত নিয়ে। চোখ বন্ধ রেখেই কিরণ বলল। অরুণের সংস্পর্শেও তুই অরুণের মতো হয়ে গেছিস। পটুয়াখালী এসে পড়া বাড়াবাড়ি রকমের পাগলামি না? হ্যাঁ, পটুয়াখালী এসে পড়া ছোঁয়াচে রোগ দোস্ত, ছোঁয়াচে রোগ।
তোর সাথে থাকতে থাকতে আমারও না জানি কবে এই এই রোগ পেয়ে বসে। বলেই অট্ট হাসিতে ফেটে পড়ল কিরণ। কথাটা যুক্তিসঙ্গত বটে। রুদ্রও কিরণের সাথে হাসিতে যোগ দিল। সোলেমানের কাছে অরুণীর কথা জিজ্ঞেস করবে? এসব ভাবতে ভাবতে হঠাৎ জিজ্ঞেস করে ফেলে, সোলেমান, নুরুল আঙ্কেলের বোনের মেয়ে অরুণীকে চিনো? সোলেমান অবাক গলায় বলে, চিনু না মানে? হ্যাঁ তো, এমন মগু বাসাই, এ তো এখন মগু বাসাই। অরণ্য আফাই এত কথা কয়, আস্তে আস্তে পেটের চামড়া ব্যথা হয়ে গেছে। সোলেমানের কথা বুঝতে রুদ্রের অসুবিধে হলো বেশ। কথাগুলো বোধগম্য হতে কয়েক মিনিট লাগলো। কিরণ হাসতে হাসতে বলল, সুলেমান, তুমি কি হিন্দিতে কথা বললা? আমি হিন্দি কথা কইতে পারি না, আমার বড় বইনে পারে। এই হারা দিন হিন্দি সিরিয়াল দেখে, হিন্দি এককালে মুখস্থ হয়ে। সোলেমানের কথা ঠিক না বুঝলেও মজা পাচ্ছে কিরণ। উৎসুক আর কৌতূহলী হয়ে একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছে সোলেমানকে। হঠাৎ গাড়ি থামে। জড়তার কারণে রুদ্র সামনের দিকে ঝুঁকে পড়ল, আর একটু হলেই ট্যাক্সি থেকে পড়ে যেত। সোলেমান রুদ্রের অবস্থা দেখে ঠোঁটের নিচে দুপাটি মোটা দাঁত বের করে হাসে। রুদ্রের কঠিন দৃষ্টিতে তাকাতে হাসি মিইয়ে যায় সোলেমানের। গাড়ি থেকে নেমে সামনের দিকে তাকালো রুদ্র। তিনতলা একটা বিল্ডিং। সোলেমান বলল, এরা 3 তলায় থাকে। রুদ্রর খেয়াল নেই সোলেমানের কথার দিকে। কেমন একটা অস্বস্তি রুদ্রকে জেঁকে ধরেছে। কিরণ রুদ্রকে সামনের দিকে হাঁটার তাড়া দিয়ে চাপা গলায় বলল, আচ্ছা, এই বয়সে তোর ভীমরুতি পেয়েছে, একদম পটুখালি চলে এসেছিস। রুদ্র সামনের দিকে হাঁটে, স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। কিসের জন্য অস্বস্তি লাগছে এই প্রশ্নে উত্তর খোঁজে। নিজের এই নাস্তা নাবুদ অবস্থা দেখে রুদ্র নিজেই বিরক্ত হচ্ছে। যে মেয়ে ফোন দিতে বলে সিম চেঞ্জ করে ফেলতি, সেই মেয়ের জন্য এখন একদম উন্মাদ হয়ে গেছিস। একেই বলে সবাই বন্ধু। তুই থামবি? আশাটা কি উচিত হয়েছে? তিনতলায় যাবার সিঁড়ি ভাঙতে ভাঙতে রুদ্রের মনে এসব চিন্তা জাগে। সোলেমান কলিং বেল বাজানোর সাথে সাথে চম্পা বেগম দরজা খুলে দেয়। নুরুল উদ্দিনের স্ত্রী চম্পা বেগম। বিয়ের সময় নুরুল উদ্দিনের সাথে বেশ কথাবার্তা হলেও চম্পা বেগমকে দেখেননি বোধহয়। দেখলেও অত মানুষের ভেতর খেয়াল নেই। রুদ্র হালকা হেসে সালাম দেয়। চম্পা বেগম সালামের জবাব দিয়ে হৃষ্ট চিত্তে বলল, কেমন আছো তোমরা? আসো আসো, ভিতরে আসো। রুদ্র বাসার ভিতরে ঢুকে এদিক ওদিক তাকাচ্ছে অস্থির চোখে। অরুণী কোথায়? নুরুল উদ্দিন রুদ্র আর কিরণের উদ্দেশ্যে বলল, আগে ফ্রেশ হয়ে নাস্তা করো, তারপর কথা হবে। এসব কথার মাঝে কিরণ ইশারা ইঙ্গিত বারবার রুদ্রের দিকে তাকিয়ে বলছে, অরুণী কোথায়? রুদ্রর মনেও একই প্রশ্ন। দুইজন চোখ চাওয়াচাওয়ি করলো বার কয়েক। নুরুল উদ্দিন চম্পা বেগমকে উদ্দেশ্য করে বলল, ওদেরকে গেস্ট রুমটা দেখিয়ে দাও, তোমরা ফ্রেশ হয়ে নাও। দুদণ্ড থেমে নুরুল উদ্দিন চম্পা বেগমের উদ্দেশ্যে আবার বলল, নাস্তা রেডি তো? চম্পা বেগম হ্যাঁ সূচক ভঙ্গিতে মাথা নাড়িয়ে রুদ্র আর কিরণকে উদ্দেশ্য করে বলল, আমার সাথে এসো বাবা। রুদ্র গেস্ট রুমে ঢুকে খাটের উপর ধপ করে বসে পড়ল। কিরণ আমারে সত্যি ভীমরতিতে পাইছে রে। বিলাপ করে বলল। রুদ্রর কণ্ঠস্বর ক্লান্ত। কিরণ তেতো মেজাজ। দোষ শালা, অরুণী কই? নাকি তোকে দেখে পালিয়েছে? রুদ্র কি যেন ভেবে হঠাৎ করে বলে উঠল, আচ্ছা কিরণ, আমার মাথায় কি ভূত চাপছে? আমি ঢাকা থেকে পটুয়াখালী এসে পড়েছি, আমি ঠিক আছি তো? না, তোর মাথায় পেতনি চাপছে। এখন আমার কিছু ভাবতে ইচ্ছে করছে না, পেট ক্ষুধায় চোচো করছে। কিরণ খাট ছেড়ে উঠে ওয়াশরুমে ঢুকে পড়ল। রুদ্র গা ছাড়া ভাব নিয়ে খানিকক্ষণ শুয়ে থাকলো। কিছুক্ষণ পর অরুণীকে খোঁজার উদ্দেশ্যে রুমের দরজার কাছে যায়। গেস্ট রুমের পাশের রুম থেকে অরুণী বের হলো, হাতে ব্রাশ, চুলগুলো উস্কো খুস্কো। বোঝা গেল মাত্র ঘুম থেকে উঠল। রুদ্র দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছে অরুণীর দিকে। কেবল আস্তে করে ডাকলো, অরুণী। অরুণী যেন ভুল কিছু শুনেছে, আশেপাশে তাকাচ্ছে। হঠাৎ অরুণীর দৃষ্টি আটকে গেল রুদ্রের দিকে। বিস্ফোরিত চেহারা নিয়ে তাকালো কয়েকবার। হাতের ব্রাশটা আচমকা ছুঁড়ে ফেলে গলা ফাটিয়ে চিৎকার দিয়ে দৌড় দিল। ভয়ার্থ আর ত্রাসিত হয়ে কাঁপা কাঁপা গলায় ডাকলো, মামা মামা মামা। আমি
নুরুল উদ্দিন আর চম্পা বেগম দৌড়ে গেল অরুণীর কাছে। এভাবে চিৎকার চেঁচামেচি শুনে কিরণও ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। রুদ্র বেকুব হয়ে দাঁড়িয়ে আছে। কিরণ অস্থির গলায় প্রশ্ন করে, কিরে কি হলো? রুদ্র উৎফুল্ল চিত্তে হাসতে হাসতে বলল, আমি জানতাম অরুণী আমায় দেখলে ভূত ভেবে ডাক চিৎকার দিবে। বাবারই তো কথা, অরুণীর জায়গায় যে কেউ হলেই এমন করতো। অরুণী তাহলে থেকে জানতো না আমরা আসবো? কিরণ থেমে তীব্র উৎসুক হয়ে জিজ্ঞেস করে, দোস্ত কি হয়েছিল? আমি দরজার সামনে আসতেই দেখি অরুণী পাশের রুম থেকে বের হচ্ছে। আমি ওর নাম ধরে ডাকলাম। আমায় দেখে কয়েকবার বিস্ফোরিত চোখে তাকিয়ে দৌড় দিল। কিরণ এবার হাসতে লাগলো। অরুণীর শরীর ঈষৎ কাঁপছে, চেয়ারে বসে আছে স্তম্ভিত হয়ে। নুরুল উদ্দিন আর চম্পা বেগম বারবার জিজ্ঞেস করছে, অরু কি হয়েছে? কি দেখে ভয় পেয়েছিস? অস্থির গলায় প্রশ্ন করছে সবাই। অরুণী ফ্রিজের ঠান্ডা পানি ঢকঢক করে খাচ্ছে। রুদ্র আর কিরণ রুম থেকে বের হয়ে সেদিকে আসতে লাগলো। অরুণী আবার দেখল রুদ্রকে, সাথে কিরণ। অরুণী ফাঁকা মস্তিষ্ক নিয়ে তাকিয়ে রইল, কিছুই বুঝতে পারল না। অস্ফুট স্বরে নুরুল উদ্দিনের দিকে তাকিয়ে বলল, মামা আমি যা দেখেছি তোমরাও কি তা দেখো? নুরুল উদ্দিন আর চম্পা বেগম দুইজনের দিকে তাকালো। চম্পা বেগম চিন্তিত মুখে বলল, পেতনি ভর করেছে নাকি? রুদ্র আর কিরণকে দেখে নুরুল উদ্দিন অরুণীর প্রসঙ্গটা থেকে বেরিয়ে এসে বলল, চম্পা ওদের নাস্তা দাও। অরুণীর মূর্তির ন্যায় ঠাই বসে রইল। রুদ্র অরুণীর দিকে তাকিয়ে হাসল। স্বাভাবিক গলায় জিজ্ঞেস করল, অরুণী কেমন আছো? অরুণী কিছু বলতে গিয়েও গিলে ফেলল। রুদ্র এখানে কেন? স্বপ্ন এসব? চম্পা বেগম কিছুটা বিরক্ত হয়ে অরুণীর উদ্দেশ্যে বলল, আরে অরুণী, হয়েছেটা কি তোর? কথা বলবি না কেন? রুদ্র কি চিনিস না? আরে নিম্মি দেবর। কিরণকে দেখিয়ে চম্পা বেগম ফের বলল, ও হচ্ছে কিরণ, রুদ্রের বন্ধু। অরুণী অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল। নিজের গায়ে নিজে জোরে জোরে চিমটি কাটতে লাগলো। আস্তে করে বলল, চিনি। রুদ্র হেসে বলল, চিনবে না কেন? আমি তো ওকে পড়াই। নুরুল উদ্দিন অবাক গলায় বলল, তাহলে তো আমাদের থেকেও ভালো পরিচয়। রুদ্র মাথা নাড়ে। কিরণ রুদ্রের দিকে তাকিয়ে ইশারা ইঙ্গিতে কৌতুক করছে। নুরুল উদ্দিন অরুণীর দিকে তাকিয়ে অধৈর্য হয়ে বলল, কি হয়েছে বলবি তো? চিৎকার দিলি কেন? অরুণী উত্তর দিল না। চম্পা বেগম বলল, অরু যা ফ্রেশ হয়ে আয়। অরুণী অতি কষ্টে নিজেকে সংযত করে। চোখে মুখে অবিশ্বাসের রশ্মি বিচ্যুত হতে লাগলো। রুদ্রের দিকে তাকিয়ে প্রশ্ন করে, রুদ্র ভাইয়া আপনি এখানে? নুরুল উদ্দিন বলে উঠল, অরুণী কি পাগলের মতো কথা বলছিস? বেড়াতে এসেছে ওরা। অরুণীর অপ্রতিভ কণ্ঠস্বর, তা তো বুঝলাম, কিন্তু এভাবে হঠাৎ? মানুষ কি 3 দিন আগে চিঠিপত্র লিখে ঢাক ঢোল বাজিয়ে বেড়াতে আসে? অরুণী ওয়াশরুমে গিয়ে মাথায় পানি দিতে লাগলো। কয়েক মিনিট ধরে মাথায় পানি দিল। অরুণীর মামাতো বোন আরিফা এখনো ঘুমাচ্ছে। অরুণী ওয়াশরুম থেকে বের হয়ে আরিফাকে ডেকে তোলে। অদ্ভুত এক প্রশ্ন করে বসে, আরিফা আমি কি এখনো ঘুমাচ্ছি? সকালবেলার সুমধুর ঘুম ভাঙিয়ে এমন অবান্তর প্রশ্ন করায় আরিফা তীব্র বিরক্ত হয়ে তাকায়। অরুণী ধাতস্থ হলো কিছুক্ষণ পর। বুঝতে পারল এসব স্বপ্ন না, সত্যিই এসেছে রুদ্র। অরুণীর বুকের ভিতর চিনচিনে ব্যথা হতে লাগলো। বিষণ্ণ মুখে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এখানে এসেছে সবকিছু ভুলে যেতে, কিন্তু এখন কি হলো? অরুণীর যন্ত্রণা আরো গাঢ় হয়। চম্পা বেগম খাবার রুম থেকে ডাকে অরুণীকে। অনেকক্ষণ ধরে ডাকা সত্ত্বেও অরুণী কোনো সাড়া না দেওয়ায় চম্পা বেগম সোলেমানকে নিয়ে অরুণীকে ডেকে পাঠায়। অরুণীর আবার সবকিছু অসহনীয় লাগতে লাগলো। টেবিলের কাছে গিয়ে দেখে রুদ্র আর কিরণের খাওয়া শেষ। নুরুল উদ্দিনের সাথে বসে খোশগল্প করছে। নুরুল উদ্দিন মানুষের সাথে ভাব জমাতে দক্ষ। অরুণীর গলা দিয়ে খাবার নামছে না। কিছুক্ষণ খাবার নেড়ে চেড়ে পানি দিয়ে উঠে রুমের দিকে যেতে উদ্যত হয়। রুদ্র হঠাৎ সোফা ছেড়ে উঠে বলল, রুমে যাচ্ছি, কাজ আছে একটু। নুরুল উদ্দিন বলে, যাও যাও।
এই বলে কিরণের সাথে কথা বলায় ব্যস্ত হয়ে যায়। কিরণ শুধু একবার রুদ্রের দিকে তাকিয়ে রহস্যে হাসি দিল। রুদ্র দ্রুত পায়ে হেঁটে অরুণীর কাছে গেল, আশেপাশে তাকালো। সবাই খাবার রুমে, আর খাবার রুম থেকে এই জায়গাটা দেখা যায় না। রুদ্র ডাকলো, অরুণী শোনো। অরুণী তাকাই রুদ্রের দিকে। কি শুনবো? কথা আছে, ছাদে চলো। অরুণী ভ্রুকুচকে তাকিয়ে রইল। রুদ্রর আচরণ অস্বাভাবিক লাগছে খুব। রুদ্র কি কথা বলবে, এই চিন্তাটা অরুণীকে অস্থির করে তোলে। অরুণী আশেপাশে তাকিয়ে পড়ল, কেন ছাদে যাব? কি কথা আপনার? বাসায় কত মানুষ, আপনার সাথে ছাদে গেলে কি ভাববে? কেউ দেখবে না, আসো তুমি। অরুণীর সবকিছু এলোমেলো মনে হচ্ছে, কিছু বুঝতে পারছে না। রুদ্র আচমকা অরুণীর হাত ধরে বলল, চলো ছাদে চলো, কথা আছে। রুদ্র অরুণীর হাত ধরে টেনে ছাদে নিয়ে গেল। অরুণী বিস্ময়ের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে নির্বাক হয়ে রুদ্রের দিকে তাকিয়ে রইল। ছাদের দরজা বন্ধ করে দেয় রুদ্র। অরুণী কোনো প্রশ্ন করল না। রুদ্র অরুণীর হাত ছেড়ে ছাদের এক কোণে রেলিং ঘেঁষে দাঁড়ায়। অরুণী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে রুদ্রের দিকে। হঠাৎ প্রশ্ন করল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।